ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চন্দ্রমণি তারাসুন্দরীকে বলে, তুমি এখন থেকে বাড়ির বাইরে যাবে না, আর যদি যেতেই হয় তাহলে আমাকে জানাতে হবে। অবশ্য বিয়ের আগে একটু নিয়মকানুন মেনে চলতেই হয়। আমাকেও নিয়ম মেনে চলতে হয়েছিল, তাই তোমাকেও এসব নিয়ম মেনে চলতে হবে, কারণ তোমার জন্য বিয়ের পাত্র পাওয়া গেছে। বিয়ের কথা শুনে তারাসুন্দরী হাসে আর মনে মনে ভাবে, দেবা দিদি, আমি সবসময় যে তোমারই পুজো করি, তাই আমার জীবনে যতই পরিবর্তন আসুক না কেন, তুমি সামলে নিও। তারাসুন্দরী চুপচাপ দেখে চন্দ্রমণি বলে, তুমি কি লজ্জা পেয়েছ? তার লজ্জা পাওয়া কার কাছ থেকে শিখলে? তারাসুন্দরী বলে, তুমি যে সত্য খুঁড়েকে দেখে লজ্জা পাও, তাই তোমাকে দেখে আমি লজ্জা পাওয়া শিখেছি। তারাসুন্দরী এটাও বলে যে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেন কাউকে বলবে না। বিয়ের পর কি কোনো পরিবর্তন আসে? তখনই চন্দ্রমণি বলে, হ্যাঁ, অবশ্যই পরিবর্তন আসে। তোমার জীবনে নতুন মানুষ প্রবেশ করবে, তার সেবা যত্ন করতে হবে, তাকে প্রেম ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কিছুক্ষণ পরেই সেখানে কুন্দ এবং ফুল্লরা এসে যায় এবং কুন্দ বলে, অতটুকু মেয়েকে ভালোই ভালোই প্রেমের পাঠ শেখাচ্ছ। পরক্ষণে ফুল্লরা বলে, পাকাও, খুব ভালো করে পাকাও, একদম রসালো করে তোলো। যেমন মা তেমন তার মেয়ে হবেই। এই সময় যদি বড় পিসি ঠাকুমা থাকত, তাহলে তোমাদের এসব দেখে রেগে আগুন হয়ে যেত। তাছাড়া আমি নিশ্চিত দেখতে পাচ্ছি তারাসুন্দরী তার শ্বশুরবাড়িতে গঞ্জনা শুনবেই। পরক্ষণে সেখানে ইন্দুবু এসে যায় আর বলে, বাবা, এখানে তো ভালোই গঞ্জনার কথা বলা হচ্ছে, তা আমার বোনকে ডাকবো নাকি তোমাদের একটু গঞ্জনা শোনানোর জন্য? তখনই ফুল্লরা বলে, খুব বেশি উঠছ ইন্দুবউ, বেশি উঠতে দিও না, মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে। এটা বলে ঘর থেকে বেরিয়ে যায় এবং তারাসুন্দরী ইন্দুবউকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, গঞ্জনা কি গো? তখন ইন্দুবউ বলে, গঞ্জনা হচ্ছে কটুকথা। তুমি যদি শ্বশুরবাড়িতে এই গঞ্জনার প্রতিবাদ করতে পারো, তবেই তুমি সফল হবে। তোমাকে আর কেউ কটুকথা শোনাবে না, আর আমি জানি আমার তারামা সেটা পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজবাড়ির রাজসভায় সবাই উপস্থিত। সেখানে লাহিড়ী রানী ভবানীকে বলে, আপনাদের রাজবাড়িতে আমার ছেলের বিয়ে সম্বন্ধ হয়েছে, এতে আমাদের পরম সৌভাগ্য। পরবর্তীতে রানী ভবানী বলে, আপনি আমার পুরো কথাটা শুনুন, আগেই এতটা উতালা হবেন না। আমি কিন্তু সবকিছু সহ্য করে নাটোরের রানী হয়ে সবকিছু সামলাচ্ছি। তাছাড়া পরিবর্তে কিন্তু নতুন প্রজন্ম লাগবে, তাই আমি চাই আমার জামাতা নাটোরের সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করুক। রানী ভবানীর কথাটা শুনেই লাহিড়ী খুব অবাক হয়ে যায়। তখনই বিষ্ণুরাম বলে, মিস্টার লাহিড়ীর মুখ দেখে তো মনে হচ্ছে ওনার আপত্তি আছে। ঠিক তখনই রঘুরাজা বলে ওঠে, বিষ্ণুরাম, তুমি চুপ করো, এর মাঝে তুমি কোনো কথা বলবে না। রঘুরাজা মিস্টার লাহিড়ীকে এটাও বলে যে, শুধু আপনার ছেলে এই বাড়িতে থাকবে সেটা নয়, আপনি আপনার স্ত্রী সহ আপনার ছেলের সাথে রাজমহলে থাকতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু নাটোরের রানীর আদেশ অমান্য করতে পারেন না, যদিও করেন তাহলে 10 বার ভেবে নেবেন। এদিকে বিষ্ণুরাম মনে মনে বলে, ভবানী তার নিজের প্রজন্মকে নাটোরে বসানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমার যে প্রজন্ম হবে সেদিকে তার কোনো খেয়ালই নেই। পরবর্তীতে রানী ভবানী মিস্টার লাহিড়ীকে বলে, আপনাকে আমি ভাবার জন্য সময় দিলাম, আপনি আপনার পরিবারের সাথে কথা বলুন, তারপর আমাদের জানাবেন। পরের সিনে আমরা দেখতে পাই লাহিড়ী স্থেই বলে, আমি কখনো ওই রাজমহলে আমার ছেলের বিয়ে দেব না, আপনি সবাইকে না করে দিন, আমি আমার ছেলে ছাড়া থাকতে পারবো না। ওই মেয়ে এখনই আমার ছেলেকে পর করে দিচ্ছে, সেখানে আমি আমার ছেলের বিয়ে কখনোই হতে দেব না। কিছুক্ষণ পরই সেখানে রাঘব তার বন্ধুদের নিয়ে এসে বলে, বাবা মশাই, আপনার কি কোনো জরুরি কথা আছে? আমি আমার বন্ধুদের সাথে পাশা খেলতে যাব। পরবর্তীতে রাঘবের মা বলে, বাবা, তুই কিছুতেই নাটোরের রাজবাড়ির মেয়ের সাথে বিয়েতে রাজি হবি না, তোকে ছাড়া আমরা কিছুতেই থাকতে পারবো না। ওই বাড়িতে বিয়ে করলে তোকে সেখানে থাকতে হবে। রাজবাড়িতে থাকার কথা শুনে রাঘব খুব খুশি হয় আর তার বাবাকে বলে, বাবা, তুমি বিয়েতে হ্যাঁ জানিয়ে দাও, আমি এই বিয়েতে রাজি আছি। এটা বলেই রাঘব ওখান থেকে চলে যায়। পরক্ষণে রাঘবের মা বলে, আমি কিছুতেই ওই মেয়ের হাতে আমার ছেলেকে ছেড়ে দিতে পারবো না। যেই মেয়ে এখনই আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে, তার হাতে আমি কিছুতেই আমার ছেলে ছাড়ব না। কত মেয়ে দেখলাম ওই তারাসুন্দরীর মতো। অন্যদিকে আমরা দেখতে পাই আপনি তার শাশুড়িকে বলে, মা, আমি সব সময় আপনার কথা শুনে চলি, আপনার কি এই বিয়েতে মত আছে? পরক্ষণে তার শাশুড়ি বলে, রঘুরাজা যেহেতু মত দিয়েছে সেহেতু আমার আর কিছু বলার নেই। তখনই রানী ভবানী দয়ারামকে ডিটে বলে, আপনি বিয়ের তারিখ ঠিক করুন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন, গুরুজনদের থেকে আমার মত নেওয়া হয়ে গেছে। অন্যদিকে তারাসুন্দরী মনে মনে বলে, গেছো বাবা, তুমি আমার মাথার উপর সবসময় থেকো, আমি যেন আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারি, এমনকি যে আমার জীবনে আসতে চলেছে তারও যেন মন জয় করতে পারি। আগামী পর্বে আমরা দেখতে পাব তারাসুন্দরী এবং বাকি সবাই বিয়ের জিনিস পছন্দ করছে। অন্যদিকে দেবীপ্রসাদ মৈত্র কুন্দকে বলে, তারাসুন্দরীর একটা ছবি জোগাড় করতে পারবে। পরবর্তীতে দেবীপ্রসাদ মৈত্র আর্টিস্টকে ডেকে আড়াল থেকে তারাসুন্দরীর ছবি আর্ট করে নেয় এবং নবাবের দরবারে গিয়ে নবাবকে বলে, নবাবের যেটা পছন্দ হয় সেটা তো সে আদায় করে ছাড়ে, তাহলে এবার কি আমাদের তারাসুন্দরী কি আপনার পছন্দ হয়েছে নবাব?